সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর কড়া ধমকে ৮,০০০ প্রাক-প্রাথমিকের তথ্য যাচাইয়ে তড়িঘড়ি। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর। এবং সবশেষে থাকছে তেল সংকট না আতঙ্ক, বাজারে বিশৃঙ্খলার শঙ্কা। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষামন্ত্রীর কড়া ধমকে ৮,০০০ প্রাক-প্রাথমিকের তথ্য যাচাইয়ে তড়িঘড়ি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর অনম এহসানুল হক মিলন এর কড়া ধমকের পর ৪ বছরের ওপরের শিক্ষার্থী ভর্তি চালু করা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের তথ্য যাচাই নির্দেশনা দেয়া হয়েছে। মোট ৮,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য যাচাই করে জরুরি ভিত্তিতে একদিনের মধ্যে পাঠাতে হবে। সোমবার ৩০ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব প্রাথমিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা.কমকে বলেন, এই চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। এই তথ্য একদিনের মধ্যে পাঠাতে হবে। এখানে সমস্যাটা আসলে কি? কিছু স্কুল নতুন যুক্ত হয়েছে, ৩,২১৪ এবং ৫,০০০-এর মতো। এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি থেকে অবজারভেশন দেয়া হয়েছে। এখন এই তথ্য যাচাই করে একদিনের মধ্যে দিতে হবে। শিক্ষামন্ত্রী আজকের সকালের মিটিংয়ে এটা নিয়ে কড়া ধমক দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ৪ বছরের বয়সী শিশুদের জন্য ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৩,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪+ প্রাক-প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম চালু করা হয় এবং একইভাবে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আরও ৫,০০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪+ প্রাক-প্রাথমিক শিক্ষা পাঠদান কার্যক্রম চালু করা হয়। মোট ৮,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪+ প্রাক-প্রাথমিক পাঠদান কার্যক্রম চালু রয়েছে। আরও বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষ এবং ২০২৫ শিক্ষাবর্ষ থেকে যেসব বিদ্যালয়ে ৪+ প্রাক-প্রাথমিক পাঠদান কার্যক্রম চালু রয়েছে সেসব বিদ্যালয়ের নাম মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সংযুক্ত তালিকার সঙ্গে মাঠ পর্যায়ে চালু করা ৪+ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সঠিক আছে কিনা যাচাইয়ের জন্য এর সঙ্গে সংযুক্ত করে সফট কপি এক্সেল শিটে পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ফিডটি ইমেইলে dpepreprimary@gmail.com-এ ২ বছর মেয়াদী ৪+ প্রাক-প্রাথমিক চালু করা বিদ্যালয়ের তথ্য সঠিকতা যাচাই করে এক্সেল শিটের মন্তব্য কলামে বিদ্যালয়ের নাম সহ সঠিক তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে প্রতিটি উপজেলা ও থানা শিক্ষা অফিস তালিকার তার অংশটুকু সফট কপিতে সংশোধন করে পাঠাবেন। সংশোধিত অংশটুকু লাল করে হাইলাইট করে দেবেন। চিঠির সঙ্গে ৮,২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকার কপি সংযুক্ত করে দেয়া হয়েছে। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর অনম এহসানুল হক মিলন বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এইচএসসি ও সমমান পরীক্ষার দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এই বিষয়ে কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে। আজ রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে নাএমে আয়োজিত নতুন জাতীয়কৃত কলেজের নন ক্যাডার শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির প্র্যাকটিক্যাল ডক্টর, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে সেই মেরুদণ্ডকে সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের উপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এই সময় মন্ত্রী আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনের যে আহ্বান জানানো হয়েছে তা কোনো ব্যক্তি বা সরকারের একক এজেন্ডা নয়, বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করে তাদের গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দেন প্রত্যেকে যেন লিখিতভাবে তাদের সুপারিশ জমা দেন, যাতে ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত করা যায়। তিনি বলেন, শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই একটি কার্যকর এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। মন্ত্রী শিক্ষা খাতকে ইবাদতখানা হিসেবে উল্লেখ করেন, বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট প্রতিটি ভালো ফল সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা শিক্ষককে দীর্ঘমেয়াদে উপকৃত করে। তিনি শিক্ষকদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। মন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত ও গঠনমূলক ভূমিকার উপর গুরুত্বারোপ করেন, বলেন, অতীতের সীমাবদ্ধতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তিনি সবাইকে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নায়েমের মহাপরিচালক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবজাতীয়কৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবং সবশেষে থাকছে তেল সংকট না আতঙ্ক, বাজারে বিশৃঙ্খলার শঙ্কা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশে এক ধরনের লঙ্কাকাণ্ড পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে তেলের অপ্রতুলতা, দীর্ঘ লাইন এবং অবৈধ মজুদের খবর জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। সরকার একদিকে বলছে দেশে জ্বালানির ঘাটতি নেই, অন্যদিকে অনেক পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এই দ্বৈত বাস্তবতা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। যেখানে তেল মিলছে সেখানেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এ অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে অবৈধভাবে তেল মজুত করছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যেই তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে, যাতে পাচার ও মজুতদারদের চিহ্নিত করা যায়। জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে দেশজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে সরকার। গত 3 থেকে 29 মার্চ পর্যন্ত 64 জেলায় মোট 3168টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে মজুত করা 2,08,650 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার 30 মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তথ্য অনুযায়ী উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে 1,39,965 লিটার ডিজেল, 22,539 লিটার অকটেন এবং 46,146 লিটার পেট্রোল। অভিযানের সময় এখন পর্যন্ত 1,053টি মামলা করা হয়েছে এবং 16টি ঘটনায় কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে প্রায় 75,16,000 টাকা। সরবরাহ সংকট নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রণালয় বলছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। মার্চ মাস শেষে প্রায় 1,33,000 টন ডিজেল উদ্ধৃত আছে। এছাড়া 30 মার্চ ও 3 এপ্রিল আরও 2টি জাহাজে 54,600 টন ডিজেল আসার কথা আছে। ভারত থেকে পাইপলাইনে অতিরিক্ত 7,000 টন ডিজেল যুক্ত হচ্ছে। এছাড়া চীন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে আরও প্রায় 1.5 লাখ টন ডিজেল আমদানি হওয়ার কথা আছে। ফলে সরবরাহ সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মোট জ্বালানি সরবরাহের বড় অংশই ডিজেল 63% আর অকটেন মাত্র 6%। তাই পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের মূল কারণ ডিজেলের সংকট নয়, বরং অকটেনের চাহিদা বেশি হওয়া। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী আমদানি উৎস খুঁজছে। রাশিয়া থেকে আগামী 2 মাসে 6 লাখ টন ডিজেল আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছাড়াও নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এদিকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারে অস্থিরতার মূল কারণ হিসেবে হরমুজ প্রণালীর অচলাবস্থা বড় ভূমিকা রাখছে। এই নৌপথ দিয়েই বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। সেখানে বিঘ্ন ঘটায় সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশে। পরিস্থিতি সামাল দিতে সরকার সাশ্রয়ী পদক্ষেপের কথাও ভাবছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, ওয়ার্ক ফ্রম হোম চালু, অফিস সময়সূচি পরিবর্তন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাসের চালুর পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, বাজার মনিটরিং বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় জ্বালানি তেলকে কেন্দ্র করে অস্থিরতা আরও বাড়তে পারে। জ্বালানি ঘাটতি নেই, আতঙ্কই তৈরি করছে কৃত্রিম চাপ। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে কোনো জ্বালানি সংকট নেই, বরং পর্যাপ্ত চাহিদার চেয়েও বেশি মজুদ ও প্রস্তুতি রয়েছে সরকারের। সোমবার 30 মার্চ জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় ও মজুত করার প্রবণতার কারণেই বাজারে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও তারেক রহমানের নির্দেশনায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে, ফলে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, 17 ফেব্রুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণের সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন, যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 2,18,000 মেট্রিক টনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে 4,82,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হলেও মজুদ বৃদ্ধি পেয়েছে, যা শক্তিশালী সরবরাহ ব্যবস্থার প্রমাণ। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার 10 থেকে 25% বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তবে প্রকৃত চাহিদা সেই হারে না বাড়লেও জনমনে অতিরিক্ত কেনার প্রবণতা বেড়েছে। বিশেষ করে অকটেনের ক্ষেত্রে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে, যা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের মূল কারণ। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই দেশের সারা দেশে 3,000-এর বেশি অভিযান চালিয়েছে। এতে শতাধিক মামলা, লাখ টাকা জরিমানা এবং কারাদণ্ড দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল। তিনি জানান, এপ্রিল মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি এবং দেশীয় উৎস থেকে আরও 30,000 মেট্রিক টন যোগ হওয়ার কথা আছে। বর্তমান মজুদ দিয়ে অন্তত 2 মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব। জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, মার্চ-জুন প্রান্তে ডিজেল ও অকটেনে 16,045 কোটি টাকা এবং এলএনজি আমদানিতে 15,077 কোটি টাকা ভর্তুকি